গণপরিবহনে নৈরাজ্য দিন দিন বাড়ছে মানুষের ভোগান্তি, কমছে না ট্রাফিক জ্যাম। আর এই ট্রাফিক জ্যামের কারণে বছরে প্রায় ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যার আর্থিক মূল্য ৫০,০০০ কোটি টাকা। কিন্তু এর শেষ কোথায়? গণপরিবহনের এই গণনৈরাজ্য নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের খবরের কাগজের ক্রাইম চিফ আলমগীর হোসেনের সঙ্গে। আলমগীর ভাই, নিশ্চয়ই ভালো আছেন? আলমগীর ভাই, এই যে গণপরিবহনের নৈরাজ্য, যে বিষয়টি নিয়ে আজকে আপনার স্টোরিটা আপনি ডেভেলপ করেছেন, তো আমি জানতে চাই এই নৈরাজ্যের শেষ কোথায় আসলে, আপনি জানেন কিনা? আপনি তো বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছেন। ধন্যবাদ। আপনি শুরুতে যে বিষয়টি নিয়ে আসলেন যে কর্মঘণ্টা, যানজটের পাশাপাশি আমরা কিন্তু রিপোর্টে আজকে যেটি দেখিয়েছি সেটি হলো গণপরিবহনের যে বৈশিষ্ট্য, ভেতরের চিত্র, সাধারণ যাত্রীরা যেভাবে যাচ্ছেন দিনের পর দিন, তারা যে ধরনের যাত্রী হিসেবে বাসে ওঠার পর যে ধরনের এক ধরনের লাঞ্ছনা বহন করছেন, সেটা নানান দিক থেকে আমরা আসলে মানুষের এই দুঃখ দুর্দশা এবং অসহায় যাত্রা, এই যাত্রার প্রসঙ্গগুলো সেখানে উপস্থাপন করেছি। এবং এই রিপোর্টের স্বার্থে যেটি হচ্ছে যে আমি নিজে, আমার টিমের আরেকজন ছিলেন রিন আক্তার তুলি, আমরা কিন্তু বিভিন্ন পয়েন্টে বাসে উঠেছি সরজমিনে, এবং বাসগুলো নিজ চোখে আসলে না দেখলে বলা মুশকিল। সেই জায়গাটাতে আমরা পত্রিকার যে প্রতিবেদন সেখানে বর্ণনা করার চেষ্টা করেছি। কিন্তু আসলে কি যে আপনি বললেন যে এটা কবে এটার শেষ হবে, আমার মনে হয় যে এটা এত দ্রুত শেষ হবে না। আচ্ছা আলমগীর ভাই, আপনি বলছিলেন যে বিভিন্ন এলাকায় আপনি ঘুরেছেন, বিশেষ করে আপনারা মিরপুর, ধানমন্ডি, গাবতলী থেকে শুরু করে ফার্ম গেট, নানা জায়গায় বাসগুলোতে ঘুরেছেন। মূলত আপনার স্টোরি ছিল যে ফিটনেসবিহীন গাড়ি, মানে যেটাকে আমরা লক্কর ঝক্কর বলতে পারি, মানে এবং এই ফিটনেসবিহীন গাড়ির জন্য তদারকি সংস্থা তো আছে, বিআরটিএ। যদি বলি, বিআরটিএই তো মূলত লাইসেন্স দিয়ে থাকে গাড়িগুলো। এখানে বিআরটির সাথে আপনার পুলিশের ট্রাফিক বিভাগ আছে। পুলিশের ট্রাফিক বিভাগ কিন্তু রাস্তার শৃঙ্খলা এবং এই ফিটনেস বা তাদের লাইসেন্স এগুলো ঠিক আছে কিনা এগুলো দেখে, কিন্তু প্রথম কাজটা কিন্তু বিআরটিএর। তারা একটি মেজারমেন্ট তৈরি করে, তারা দেখে শুনে তারপরে ফিটনেস দিচ্ছে। তো আমরা রিপোর্ট করতে গিয়ে যে জিনিসটি দেখেছি, মানুষের সাথে কথা বলেছি, যে পরিমাণ বাস আছে ধরেন 45,000 বা প্লাস এরকম সারা দেশে। তো এই বাসগুলোর যদি আপনি প্রপারলি, যদি এটা ফিটনেস প্রপারলি যদি এটার মেজারমেন্ট করা হয় যে ঠিক আছে কিনা, তাহলে এটা দেখা যাবে যে 70%-এরও বেশি বাদ পড়ে যাবে। কিন্তু সেগুলো তো চলছে। সেই চলাটা হচ্ছে বিআরটিএর সাথে বাস মালিক বা যেসব যারা এই লিয়াজোগুলো করে তাদের একটা অন্যরকম হয়তো লেনদেন আছে। লেনদেন থাকার ফলে মেয়াদোত্তীর্ণ যেটা বাসগুলোকে তারা অনুমোদন দিচ্ছে, বছরে বছরে কাগজগুলো রিনিউ করছে। আপনি বের হলেই দেখবেন রাস্তায় যে প্রতিটি বাসের দিকে তাকালে আমার মনে হয় যেটা 90%-এর বেশি হবে, তার দিকে তাকালে মনে হয় যে তারা মানে মারামারি করছে, ধাক্কাধাক্কি করছে, মানে বডির কোনো অবস্থা নেই, কালার নাই, সামনে গ্লাস ভাঙছে, না হলে পিছনে গ্লাস ঝুলে আছে, মানে একটা অদ্ভুত টাইপের যাত্রা। এবং সাধারণ মানুষ এখানে আমরা যেই বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করেছি যে এই পরিস্থিতির মধ্যেও কিন্তু যাদের বের হতে হয় রাজপথে, বিভিন্ন জায়গায় যেতে হয়, সেই মানুষগুলো কষ্ট করে কিন্তু যাচ্ছে। ফিটনেসবিহীন গাড়ি, আমি যতটুকু জানি যে পরিবেশ মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছে, বিআরটিকে অনুরোধ করেছে যে যে গাড়িগুলো বিশেষ করে 20 বছরের অধিক বাস, 25 বছরের অধিক ট্রাক যেগুলো আছে সেগুলোকে ডাম্পিং করার জন্য কিংবা রাস্তা থেকে উঠায় নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে কোনো আপডেট আছে কি আপনার কাছে? যে কাজটি হচ্ছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ প্রতিদিন তারা কিছু মামলা করছেন, সেটার সংখ্যাটা বেশ ভালো, 2000, 2500, 3000। কিন্তু আমার কাছে মনে হয় এই মামলাগুলো ম্যাক্সিমাম তারা করছে লাইসেন্স বা উল্টাপাল্টা দাঁড়িয়েছে এগুলো, কিন্তু বাস এগুলো ডাম্পিংয়ে ডাম্পিংও পাঠাচ্ছে, কিন্তু সেটা আমার কাছে মনে হয়েছে যে এটা ওই পরিমাণ না, যে পরিমাণ রাস্তায় আছে সে পরিমাণে এটা হচ্ছে না। তো এখানে একটা শুভঙ্করের ফাঁকি বলি আর একটা ম্যানেজ করার যে ব্যাপারটা থাকে, এটা নিশ্চয়ই আছে। তা না হলে কোন শক্তিতে তারা চালাচ্ছে? রাস্তায় পুলিশ আছে, তারপর বিআরটিএ প্রশাসন আছে, তো এতগুলো ঘাট পেরিয়ে তো নিশ্চয়ই রাস্তায় তারা লুকিয়ে লিখে চালাচ্ছে না। আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে যে রিনা আক্তার তুলি আপনার স্টোরির সাথে কাজ করেছেন, এবং মনে হয় একটা আলাদা স্টোরি আছে যেটা নিয়ে সিন্ডিকেট নিয়ে, আপনি মনে হয় এই সিন্ডিকেটের কথাই বারবার বলার চেষ্টা করছেন, বাস মালিকদের সিন্ডিকেট হোক বা অন্যদের সিন্ডিকেট হোক, এইটা নিয়ে যদি বলেন। শুধু বাস বলবো না, যে আমাদের যে গণযোগাযোগ মানুষের সাথে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার এই পরিবহন ব্যবস্থাপনাটাকেই এই সিন্ডিকেটটা বিগত 16 বছরেও আমরা দেখেছি, প্রিভিয়াস আগেও ছিল, এখনও এটা বর্তমান। এটা এই সিন্ডিকেটটাই মূলত এটা নষ্ট করে দিয়েছে। একজন মানুষ হয়তো ট্রেন আমাদের দেশে সেভাবে উন্নয়ন করা হয়নি, এটা বলা হয়ে থাকে যে ট্রেনের
অনুন্নয়ন বা ট্রেন যাত্রাকে পিছিয়ে রাখা হয়েছে বাস কোম্পানির মালিকদের সাথে। এবং মালিকরা কারা? তারা কিন্তু এই যে একটি বড় সিন্ডিকেট, যারা রাজনৈতিকভাবে কোনো দলের ছত্রছায়ায় ছিল, বিভিন্ন পদ দখল করেছিল। আমরা 16 বছরে দেখেছি যে শাহজাহান খানের নাম আমরা সবাই জানে যে উনি পরিবহনের মাফিয়া নামেও পরিচিত। শাহজাহান খান, মশিউর রহমান রাঙা, তারপরে আপনার এনায়েতুল্লাহ ছিলেন। এনারা সবাই কিন্তু ওই সময় আওয়ামী লীগের মানে বিভিন্ন বড় বড় পদে ছিলেন, এবং এই রাজনৈতিক পদ এবং পরিবহন সেক্টর তারা পুরোপুরি জিম্মি করে এইভাবে করেছে। তো তারা চলে গেছে ঠিক, কিন্তু সেই সিন্ডিকেট এখনও কিন্তু রয়ে গেছে। হয়তো নতুন মোড়কে বা অন্যভাবে চলছে, কিন্তু সিন্ডিকেট ভেঙে যে সব জায়গায় শৃঙ্খলা ফিরেছে বা এটা একটা সবার লেভেল প্লেয়িং করা হয়েছে, যে যে যেমন পারে ভালোভাবে পরিবহন ব্যবসা করুক, সেই পরিস্থিতি কিন্তু এখনো হয়নি বা এটা আমরা এখন জানতে পারিনি। তো আলমগীর ভাই, এই নগর পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা ফেরানোর জন্য আমি যতটুকু জানি 2015 সালে আমাদের প্রয়াত মেয়র ঢাকা উত্তরের আনিসুল হক একটা উদ্যোগ নিয়েছিলেন রুট রেশনালাইজেশন করার জন্য, যেটাকে এখন বর্তমানে ঢাকা নগর পরিবহন নামে আবারও এই কার্যক্রমটা শুরু করতে যাচ্ছে। তো এই বিষয়ে কোনো আপডেট আছে কি আপনার? ঢাকা সিটির 42টি রুটে এইভাবে কিছু পরিবহন তারা নামানোর কথা, যেটি আপনি বলছিলেন, ওইটার প্রক্রিয়ার এখন এটা মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, এবং 21 তারিখে এই সংক্রান্ত একটা মিটিং আছে আমি জানি। সেই মিটিংয়ে থেকে হয়তো আরও কিছু নির্দেশনা আসবে, এবং যেটি করা হবে আমি যতটুকু জানি যে কয়েকটি শ্রেণী করা হবে বাসের, এবং সেগুলো একটা মার্কিং করা হবে, হয়তো রেড, গ্রিন, অরেঞ্জ কালার দেওয়া থাকবে। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে কোন বাসটার মান কেমন, কোন বাসটার কেমন ভাড়া হবে, এবং কোন বাসটাতে কীরকম যাত্রী সেবা থাকবে। তো এই কাজগুলো আসলে আমরা জানি যে আমাদের দেশের বাইরে অন্যান্য উন্নত রাষ্ট্রে কিন্তু বাস জার্নিগুলো অনেক ভালো, এবং প্রচুর জায়গা দেখবো যে অনেক বড় বড় যারা টাকা আছে তারাও কিন্তু বাসে চলছে, মেট্রো রেলে চলছে। আমাদের এখানে কিন্তু সেই ব্যবস্থাটা নাই। মানে যারা সেবা নিচ্ছেন যাত্রী, যদি বলি আমি তাদেরকে, তাদের কমফোর্টটা তৈরি করা, যে তারা আসলে অবশ্যই আমি তো বললাম যে আমি শুরুতেই যখন বাসে উঠলাম রিপোর্ট করার সাথে, প্রতিটা সিট দেখবেন যে একদম লোহা লক্কর বেরিয়ে আছে, কোনো রকম হয়তো একটা পর্দা দিয়ে রাখছে, সেই পর্দার উপরে আধা ইঞ্চি বা 1 ইঞ্চি ময়লার স্তর, গ্লাস ভাঙা। আপনি প্রত্যেকটা মানে মনে হবে যে কাপড় চোপড় আপনার কোথাও লেগে ছিঁড়ে যাবে, হাত দিলে মনে হবে যে হাতটা নোংরা হয়ে গেল। তো এই পরিস্থিতির মধ্যে মানুষ বিপদে না পড়লে কি যাওয়া সম্ভব? এটা হলো বিষয়। তো আলমগীর ভাই, থ্যাংক ইউ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা আশা করতে পারি যে এই নগরে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং একটা আরামদায়ক পরিবহন সেবা আমাদের দেশে তৈরি হবে। সবার ভালো থাকবেন আপনি। ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গেই থাকুন। আগামীকাল নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।